হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে সকালের শুভেচ্ছা। এই সকালবেলা এই রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। পদার্থের অবস্থা নিয়ে আজকে যে আলোচনা করব তার তিনটি আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ব্যাপন হার নিয়ে আলোচনা করব, পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব, আর মোমবাতির প্রজ্বলন নিয়ে আলোচনা করব, আর তাপমাত্রার গ্রাফ নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা প্রথমে জেনে নিই পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে। পদার্থ তিন অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল, বায়বীয়। এটা অনেক পুরনো কথা, তোমরা অনেক আগে থেকেই ক্লাস 8 থেকে জেনে আসছো যে পদার্থের তিনটি অবস্থা রয়েছে। এবং ব্যাপন, আমাদের ব্যাপন, নিঃসরণ এবং ঊর্ধ্বপাতন তিনটি বিষয় রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে ব্যাপন। তো কোন পদার্থ চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এবং নিঃসরণ কি? কোন মাধ্যমে কোন পদার্থ সজোরে, সরু ছিদ্র দিয়ে সজোরে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। এবং ঊর্ধ্বপাতন কি? কোন বস্তুকে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয়। তো আমরা আজকে একটি পরীক্ষা করব। পরীক্ষার শুরুতে আমরা একটি কাঁচ নল নিয়ে নেব এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ফেলব। তো এই দুইটি তুলা নিব, দুইটি তুলোতে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভিজাবো, অর্থাৎ সিক্ত করব। সিক্ত করার পরে আমরা এই কাঁচ নলের দুই প্রান্তে দুইটি তুলো দিয়ে বন্ধ করে দিব। বন্ধ করার ফলে যা ঘটবে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ হবে। তো অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ না ব্যাপন হবে। এই ব্যাপন হওয়ার ফলে আমরা জানতে পারবো কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার কম। তাহলে জেনে নিই আমরা। তাহলে ব্যাপন হার জানার জন্য যে জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা জানতে হবে কার আণবিক ভর কম আর কার আণবিক ভর বেশি। যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম। তো এখান থেকে আমরা যদি আণবিক ভর বের করি তাহলে আণবিক ভর বের করার যে নিয়ম সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে আণবিক ভর মানে প্রত্যেকটি মৌলের অর্থাৎ প্রত্যেকটি পরমাণুর পারমাণবিক ভরের যোগফল। তো এই পারমাণবিক ভর জানতে গেলে আমাদেরকে পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে হয়। এই পারমাণবিক সংখ্যা মুখস্থ করার ফলে আমরা জানতে পারি যে 1 থেকে 20 পর্যন্ত মৌলের অধিকাংশ মৌলেরই দেখা যায় যে পারমাণবিক ভরটা তার পারমাণবিক সংখ্যার দ্বিগুণ। তাহলে দেখে নিই হাইড্রোক্লোরিকের আণবিক ভর কত। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে মোট কত হলো? 36.5। অনুরূপভাবে অ্যামোনিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি নাইট্রোজেন এবং তিনটি হাইড্রোজেন রয়েছে। অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তিনটি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 3। তাহলে 14 আর 3 এ 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিকের 36.5 এবং অ্যামোনিয়ার 17। তাহলে এখন তোমরাই বলো দেখি কার ব্যাপন হার বেশি হবে। কারণ আমরা বলে দিয়েছি শর্তে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, অর্থাৎ অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি। অর্থাৎ এই কাঁচনলের মধ্যে হাইড্রোক্লোরিকের চাইতে অ্যামোনিয়া বেশি দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি মোমবাতি। তো মোমবাতি আমরা জ্বালাতে গেলে দুইটি জিনিস পাই, একটি হচ্ছে তাপ শক্তি আর একটি হচ্ছে আলোক শক্তি। এই তাপ শক্তি দ্বারা আমরা কোনো কিছু যদি ব্যবহার করি তাহলে তাপ দ্বারা করতে পারবো, আবার আলোক শক্তি দ্বারা আমরা যে কাজগুলো করে থাকি তা হচ্ছে আমরা পড়ালেখা করতে পারি, আমরা আলোক শক্তির মাধ্যমে খাওয়া দাওয়া করতে পারছি, আমরা বিভিন্ন কাজে আলোক শক্তিকে ব্যবহার করে থাকি। তো বর্তমানে দেখা যাচ্ছে যে এখন কি মোমবাতির ইয়াটা কমে গেছে, আমরা এখন ইলেকট্রিসিটির উপর সম্পূর্ণভাবেই নির্ভরশীল। অর্থাৎ প্রত্যেকটা জিনিস থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করার চেষ্টা করছি। গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করছি, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করছি। তাহলে এই যে দহনটা হয়, এই কয়লা মোমবাতি পোড়ার ফলে দুইটা ঘটনা ঘটে, একটি হচ্ছে ভৌত ঘটনা আর একটি হচ্ছে রাসায়নিক ঘটনা। এই ভৌত ঘটনাটি হচ্ছে মোমবাতির পাশ দিয়ে যে পড়ে যায়
অর্থাৎ গলে গলে পড়ে তখন আমরা দেখি মোমবাতির গায়ে লেগে কিছু অংশ গলে পড়ে থাকে। এখন মনে করো মোমবাতিটি জ্বালানোর পূর্বে তুমি মোমবাতির ওয়েট করলা 100 গ্রাম এবং মোমবাতি আধা ঘন্টা পোড়ানোর পরে তুমি ওয়েট করলা 90 গ্রাম। তো যদি তুমি মনে করো যে না মোমবাতির কোনো কিছু হয় না, তার সাইডে গলে গলে পড়ে যায়, তাহলে পরের ঘটনাতে তুমি 90 গ্রাম কেন পেলা, 100 গ্রাম মোমবাতি পেতা? তাহলে নিশ্চয়ই কিছু মোমবাতির কিছু ঘটনা ঘটেছে। তো এখানে কি ঘটে, যেহেতু মোমবাতিটা হচ্ছে হাইড্রোকার্বনের যৌগ, হাইড্রোকার্বন যৌগ, তাহলে এখানে নিশ্চয়ই হাইড্রোজেন আছে আর কার্বন আছে। আর আমরা জানি কোন যৌগের মধ্যে বা কোন মৌলের মধ্যে যখন হাইড্রোজেন এবং কার্বন থাকে তখন তার হাইড্রোজেন পানি উৎপন্ন করার চেষ্টা করে আর কার্বন হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার চেষ্টা করে বা কার্বন মনোক্সাইড। তাহলে এই মোমবাতি থেকে যে কার্বনটা দহন হচ্ছে তা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি অর্থাৎ বাষ্প হয়ে উড়ে যায়। তাহলে এই রাসায়নিক ঘটনা, তাহলে মোমবাতির কয়টি ঘটনা ঘটে, দুইটি ঘটনা, একটা হচ্ছে ভৌত ঘটনা আর একটি হচ্ছে রাসায়নিক ঘটনা। এরপরে মনে করো তুমি এক টুকরা বরফ নিলা, এই বরফ, এই গ্রাফটা আমরা এঁকেছি, এই গ্রাফের উলম্ব বরাবর আমরা তাপমাত্রা দিয়েছি এবং ভূমি বরাবর আমরা সময় দিয়েছি। তাহলে তাপ দিচ্ছ, তো কতক্ষণ তাপ দিচ্ছ, একটা সময়ের দরকার রয়েছে। যে সময় তুমি তাপ দিলা যদি তার তাপমাত্রা বাড়ে তাহলে কি সময়ও খরচ হচ্ছে। আবার তোমার একটা সময়ে দেখা যাচ্ছে তুমি তাপ দিচ্ছ কিন্তু তাপমাত্রা বাড়ছে না কিন্তু সময় খরচ হচ্ছে, তাহলে সেটাকে বলা হয় নিউট্রাল তাপমাত্রা। আবার তাপ দিচ্ছ তখন দেখছো সেই তরল পদার্থটি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। এটা আমাদের গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে তরল বা বাষ্পে কিভাবে পরিণত হয়। তোমাদের পরীক্ষা নাম্বার 6 এবং পরীক্ষা নাম্বার 3 দেখলেই তোমরা উদাহরণটি বুঝতে পারবা এবং ভালোভাবে সেটি রিডিং পড়ার পরে ভিডিওটি আরেকবার দেখে নিবা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আর বিলম্ব না করে এই পর্যন্ত আমাদের ক্লাস। আসসালামু আলাইকুম।